আমার এই অস্থিরতা, এই পাগলামো তোমার কাছে লাভ মনে হচ্ছে আম্মু? আর ইউ সিরিয়াস? শামীমা এই যাত্রায় কেমন গম্ভীর হলেন। কাব্যের গালে হাত রেখে দারুণ মমতা নিয়ে শোনালেন। ঝগড়া হয়েছে ওর সাথে? হুম? মেয়েটা আমার কাব্যকে ভীষণ জ্বালাচ্ছে বুঝি? কে ওই মেয়ে? নাম কি? আমি কি তাকে চিনি? কাব্য আহাম্মক ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে রইল। এটা কি হচ্ছে? শামীমা বলছেন কাব্যের এই অস্থিরতাটার নাম ভালোবাসা। যেমন করে ওই হাদারাম তানিম কাব্যের কানের কাছে জিকিরের মতো বলে যাচ্ছে। ওদের দুজনের আসরেও হচ্ছেটা কি? কাব্য মায়ের থেকে সরে গেল। শামীমার হাত কাব্যের গাল থেকে কখন নেমে গেল। শামীমা তাকিয়ে রইলেন কাব্যের মুখের দিকে। কাব্য সামান্য মুখটা পিছিয়ে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে নার্ভাস কণ্ঠে বলল, আই এম নট ইন লাভ আম্মু। তোমাদের কেন এটা মনে হচ্ছে? শামীমা অবাক হলেন যেন। পরপর সামান্য হেসে কাব্যের চুলে হাত রেখে কাব্যের মুখের দিকে ঝুঁকে এসে ছোট মিছে রাগ দেখিয়ে বললেন, সত্যি তো। তারপর আমার কাছে কখনো কারোর নাম উচ্চারণ করে যেন না বলিস। তুই একে বিয়ে করতে চাস? আমি সাহায্য করব না কোনো প্রকার, আগেই বলে দিলাম। কাব্য মায়ের চোখের দিকে তাকালো। শামীমা চুপ করে কাব্যের রিয়াকশন দেখেন শুধু। কাব্য শামীমার মুখ দেখে মুখভঙ্গি গম্ভীর করে ফেলল তাৎক্ষণিক। তারপর কাট কাট গলায় জবাব দিল, ইয়াহ, কোনো মেয়ে নেই আমার জীবনে। বেশি বুঝে ফেলেছো তুমি আম্মু। শামীমা ভ্রু কুঁচকে ফেললেন এবার। কাব্যের দিকে চেয়ে রইলেন সন্দেহ নিয়ে। কাব্য খানিক পর কুহুর সাথে থাকা ফটোর দিকে চেয়ে রইল। হঠাৎ আনমনে বিড় করে অস্ফুটে বলে বসল, সব শেষ আম্মু, আর কিচ্ছু হবার নেই। আই এম অ্যালোন ফ্রম নাও। আই অ্যাম অল অ্যালোন লাইক এ ড্যাম ব্ল্যাক হোল। শামীমা কাব্যের চোখের ইশারা লক্ষ্য করে নিজে কেমন করে যেন মেঝেতে ভেঙে পড়ে থাকা ফটোটার দিকে তাকালেন। কাব্য ওই ছবিতে কি দেখছে এত? শামীমার সন্দেহ শুরু হলো ঠিক তখন থেকেই। ড্যাফোডিল ইউনিভার্সিটি, দুপুর 12:30। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবীনদেরকে নিয়ে ট্যুরে যাওয়া হবে আগামী পরশু। অর্থাৎ তাদেরকে গাইড করবে সিনিয়রদের পক্ষে থেকে 7 জনের একটা টিম। যে ভলান্টিয়ার হতে চায় সে যেন নিজের নাম এন্ট্রি করে আজকের মধ্যেই। সিয়াম তো কথাটা শুনে দেরি করে না আর এক মুহূর্ত। দ্রুত নাম দিল ভলেন্টিয়ারের খাতাতে। কুহুর সাথে এই প্রথম ট্যুর। এই সুযোগ ও মিস করতে চায় না একদমই। সিয়াম ভীষণ আশাবাদী ওদের সম্পর্কটা নিয়ে। সিয়ামের ধারণা কুহু ভীষণ ঘরোয়া মেয়ে। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে জানে, একসাথে সবাইকে নিয়ে হাসতে জানে। আপাতত উর্মির থেকে জেনেছে কুহু এখন গম্ভীর চুপচাপ হয়ে গেছে একমাত্র কাব্যের জন্যই। সিয়াম চায় কুহুকে আবার আগের মতো করে ফেলতে। না হলে কুহুর কথা সিয়াম বাড়িতে বলতে পারবে না। সিয়ামদের বনেদি বাড়ি, যৌথ পরিবার এখনও আগের যুগের চালচলন ওদের পরিবারে রয়ে গেছে। সেজন্য সম্ভবত সিয়ামের মায়ের এ বাড়ির বৌদি নিয়ে অনেক খুঁতখুঁতে। বড় ভাইয়ের বউ এনেছেন প্রায় 1.5 বছর খুঁজে খুঁজে। সুন্দরী, হাসি খুশি, ধার্মিক আর মিলেমিশে থাকতে যারা এক মেয়ে বিয়ে করিয়ে এনেছেন বটে। এখন চারিদিকে শুধু বড় বউর জয়গান চলে ওদের বাড়িতে। তাই সিয়ামের মায়ের ইচ্ছে বড় বউয়ের সাথে টক্কর দিতে জানে এমন ছোট বউ দরকার এ বাড়িতে। ওটাই তো আসল সমস্যা। কুহু এমন নয়। ও বরাবর স্বাধীন চেতা, বাবা মায়ের লাডলি। উর্মি অবশ্য বলেছে বিয়ের পরে সব মেয়েই বদলে যায়। তখন এসব বাবার বাড়ি আদর ভরে স্বামীর বাড়িকেই আপন করে ফেলে। এটা তেমন কোনো সমস্যা না। তাই এবার হয়তো সিয়াম একটুখানি আশ্বস্ত হতে পেরেছে। ওদিকে কুহু এসব ট্যুরে যেতে চায়নি একদমই। ওর এসব ঘোরাঘুরি হই হুল্লোড় এখন আর ভালো লাগে না। একা একটা রুম সারাক্ষণ অন্ধকার করে চুপচাপ বসে থাকা কুহুর কাছে এখন বাইরের উজ্জ্বল দুনিয়া ভীষণ বাড়ছে। মানুষের শোরগোলে মাথাটা ধরে যায় এখন ওর। কুহু এখনো খাতায় নাম এন্ট্রি করেনি। সেটা দেখার পর সিয়াম বারবার কল করে যাচ্ছে কুহুকে। বিছানার উপর পড়ে থাকা কুহুর ফোনে বিরক্তকর ভাইব্রেশন হয়েই যাচ্ছে। বিছানাটা কাঁপছে ভাইব্রেশনের গুনগুন আওয়াজে। কুহুর মাথা ধরে যাচ্ছে ওই ফোনের আওয়াজে। মন চাইছে সিয়ামকে ফোনের ভেতরে গিয়ে একটা ঘুষি বসাতে। অসভ্য ছেলে, সারাক্ষণ ওর সঙ্গে ভাব জমানোর চেষ্টা। কেন যেন নিজের মাথায় সিয়াম নামক বোঝা নিজেই চাপিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছে কুহু। কি আর করবে এখন? শেষ অবধি কুহু কলটা রিসিভ করলো। নিরস কণ্ঠে হ্যালো বলতে ওপাশ থেকে সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল,
কই ছিলে কুহু? অনেকক্ষণ ধরেই কল করছিলাম, ফাইনালি রিসিভ করলে। কুহু জোরে একটা শ্বাস টেনে নিজের রাগ, নিজের হতাশা দূর করার চেষ্টা করে জবাবে শুকনো করে হাসার চেষ্টা করে বলল। আম্মুর কাছে ছিলাম রান্নাঘরে। সিয়াম খুশি হয়ে গেল, দারুণ আগ্রহ নিয়ে এবার বলল। সিরিয়াসলি, তুমি রান্না পারো? কুহু ভ্রু কুচকালো সিয়ামের এমন আগ্রহ দেখানোতে। পরপর নিরাসক্ত গলায় বলল। না, শিখিনি কখনো। আপনি এত ইন্টারেস্টেড কেন আমার রান্না নিয়ে? স্ট্রেঞ্জ। কুহুর এমন খোঁচা দেওয়াতে সিয়ামের মুখটা ছোট হয়ে গেল সাথে সাথেই। কুহুর উত্তরে মনে হচ্ছে সে সিয়ামের ফ্যামিলির লোকদের রেঁধে খাওয়াতে আগ্রহী নয় একদম, অথচ সিয়ামদের পরিবারের বাড়ির বউদের রান্নাবান্না করতে হয়। সিয়ামের মা এসব ব্যাপারে নিশ্চয়ই কুহুকে স্বস্তি দেবেন না। সিয়াম মুখটা ছোট করে বলল। হুম, না তেমন কিছু না, এমনি। কুহু বাকি কথা শোনার ইচ্ছেও রাখে না, তাই আপদকে দ্রুত তাড়ানোর জন্য এবার তাড়া দেখিয়ে বলল। কি বলতে কল দিয়েছেন? দ্রুত বলুন, আম্মু ডাকছে। সিয়াম এবার মনে পড়ায় দ্রুত বলল। তুমি যাচ্ছ নাকি ট্যুরে? কুহু ছোট করে জবাবে বলল। না, যাচ্ছি না। সিয়াম এটা শুনে এবার ভীষণ অনুরোধ করে বলল। এটা আমাদের প্রথম ট্যুর কুহু, প্লিজ আসো। ট্রাস্ট মি, আমি থাকবো তোমার সাথে সাথে অলওয়েজ। বোর ফিল করবে না একদমই। এটা শুনে কুহু মনে মনে বিড়বিড় করে। এটার জন্যই তো আরো যাব না। কুহু ভদ্র মেয়ে, সিয়ামকে কেন যেন কষ্ট দিল না এসব বলে। মুখে কুহু জবাবে বলল। আমার শরীরটা ভালো নেই সিয়াম। আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার মন ভাঙছি, কিন্তু আমি পারবো না। আমাকে এটা নিয়ে জোর করলে আমি উত্তর বদলাবো না একদমই। সিয়াম এবার কি বলবে চুপ করে বাই বলে কল কেটে দিল। কুহু বুঝলো সিয়াম রাগ করেছে, কিন্তু ও কি করবে এতে? এই জীবনে একজনের রাগ, একজনের অভিমান কুহু ভীষণ ভীষণ পাত্তা দিয়েছে। সেই একজনের রাগ অভিমান মন প্রাণ দিয়ে মানানোর চেষ্টা করেছিল। আজ সেই মানুষটা কুহুর জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আর এসবে আর আগ্রহ রয়নি। ইদানিং ভীষণ ন্যাকামো মনে হয় কারোর এসব রাগ অভিমান, যেমনটা সিয়ামের বেলায় মনে হচ্ছে। কুহু দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আসলে বন্ধ করে ফেলল। এইবার কম্ফোর্টারটা টান দিয়ে শুতে যাবে, হঠাৎ ওর রুমে হুড়মুড়িয়ে ঢুকে গেল শারীন। কুহু অবাক হয়ে দেখলো ওকে, উঠে বসে গেল আর শুতে পারল না। শারীন এসে কুহুর ট্যুর ব্যাগটা খুঁজতে শুরু করলো হন্যে হয়ে। ওদিকে কুহু শারীনকে ওর রুমে তন্ন তন্ন করে খুঁজতে দেখে বিছানার ওপর থেকে ভ্রু কুঁচকে ডাকলো। শার্লিন, কি খুঁজছিস? আর তুই এখন কোনো দরকার বলে এলি না যে? শালীন ব্যাগটা পেয়ে গেল কুহুটিকে ফিরতেই ওর হাতের ব্যাগ দেখে কুহু ভ্রু কুঁচকাল। ভ্রু নাচাতেই শালীন জবাবে দারুণ আগ্রহ নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে বলল। তুই ট্যুরে যাচ্ছিস আমার সাথে, ব্যাকপ্যাক করবি না? আমি হেল্প করবো তোকে, তাই এসেছি। কুহু এটা শুনেই ভ্রু কুঁচকে তাকালো, পরপর বিরক্ত হয়ে ছোট একটা শ্বাস ফেলে শালীনের হাত থেকে ব্যাগ টেনে নিজের হাতে নিয়ে বলল। আমি যাচ্ছি না কোথাও শার্লিন, আমি নাম এন্ট্রি করাইনি। শালীন এসব যেন একটুও পাত্তা দিল না। ও আরাম করে কুহুর হাত থেকে জোর করে টেনে নিয়ে নিল। কুহু হতবাক হয়ে ব্যাগটার দিকে একবার চেয়ে ভ্রু কুচকে রেগে তাকালো শালীনের দিকে। শালীন ব্যাগটা হাতে রেখে মহা ফুর্তি নিয়ে বলল। আমি আমাদের দুজনের নাম আর ফি দুটোই এন্ট্রি করে আসছি। ভেবে নে এই ফি আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট। কুহু হতবাক আশ্চর্য হয়ে বলল। আমি রাজি না। আমাকে না জিজ্ঞেস করে তুই? শালীন ব্যাগটা বিছানার উপর রেখে কুহুর আলমারি খুলে জামা কাপড়গুলো বাঁচতে বাঁচতে নির্বিকার গলায় বলতে থাকলো। কি জিজ্ঞেস করতাম তোকে? তুই তো এখন দেবদাসের ফিমেল ভার্সন হয়ে ঘুরে বেড়াচ্ছিস। আমার কাছে মনে হয়েছে বহুদিন দুই বান্ধবী মিলে এনজয় করিনি, তাই আর না ভেবে নাম এন্ট্রি করে দিয়ে আসছি। আচ্ছা, আমার জামার সাথে মিলিয়ে তোর জামার কালারগুলো নিলাম। তারপর হঠাৎ কুহুর দিকে চেয়ে বলল। ও হ্যাঁ, সেনোরা নেওয়া লাগবে? কুহু জবাব না দিয়ে বিরক্ত চোখে শালীনের দিকে চেয়ে আছে। শালীন সেটা দেখে আর তেমন ঘাটালো না, নিয়ে নিল একটা স্যানোরার প্যাকেট। তারপর আরামদায়ক কিছু কুর্তি বেছে বেছে নিয়ে লাগলো কুর্তির সাথে জিন্স আর সাথে সিল্কের দোপাট্টা নিল। ছেলেরাও সাথে যাবে, তাই কুহু বিছানায় কমফোর্টার গায়ে দিয়ে শুধু দেখছে শালীনের এসব কাজ। এবার না সহ্য করতে পেরে কুহু ভীষণ জেদ দেখালো, এক গুয়ের মতো বলল। আমি যাবো না মানে যাবো না শার্লিন। তুই আমার রাগ উঠাচ্ছিস এবার। রাখ এই কাপড়। শালীন এবার ওর বেছে বেছে ড্রেসের তৃপ্ত দু হাতে আগলে রেখেছে, মুখটাও ঢেকে ফেলেছে ড্রেসের স্তূপে। সেভাবেই ওই ড্রেসগুলো এনে কুহুর ব্যাগটার ওপর ঠাস করে ফেলল।
তারপর জোরে একটা শ্বাস ফেলে এইবার কুহুর সামনে বসে কুহুর দিকে তাকালো ভালো করে। খুব ভীষণ রেগে আছে, সেভাবেই শালীনের দিকে চেয়ে আছে। শালীন এবার রাগ হলো একটুকু, ভীষণ ভীষণ ধৈর্য নিয়ে কুহুর হাত ধরে বলল, এভাবে দিন চলে না কুহু। ইউ শুড বি ইজি, রাইট? তুই যে জীবন এখন লিড করছিস সেটাকে একটা স্বাভাবিক জীবন বলে না কুহু। তুই মানসিকভাবে ঠিক নেই। কুহু ভ্রু কুচকে চেয়ে রয়েছে। শালীন কুহুর বালিশের পাশ থেকে ইনহেলার টেনে এনে নিজের হাতে নিল। কুহুকে সেটা দেখিয়ে বলল, এসব তোর জন্য না কুহু। তুই একটা বেস্ট লাইফ ডিজার্ভ করিস। তার জন্য আগে নিজেকে তোকে হিল করা দরকার। কুহু ইনহেলারের দিকে একবার চেয়ে পরপর ইনহেলার খামচে ধরে আবার বালিশের পাশে রেখে সাফ সাফ গলায় বলল, আমি এভাবেই ভালো আছি, আমার হিল হওয়ার দরকার নেই। শালীন কুহুর দিকে তাকালো, ইচ্ছে করে ভীষণ উত্তেজনা আগ্রহ দেখিয়ে বলল, ভাব একবার কুহু, এই 3 দিন আমরা স্বপ্নের দিন কাটাবো। জাস্ট ইমাজিন, তুই আমি আর টেন্ট ক্যাম্প, সুইমিং পুল, খাল, বেস্ট কম্বিনেশন কুহু। রাজি হয়ে জানা বেবস, প্লিজ। জান আমার, আমার এতগুলো টাকা তুই জলে ডুবাবি? পকেট মানি নিয়ে থেকে দিয়েছি আমি। বোঝ আমার দুঃখ। শালীনের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে কুহু হেরেই গেল শেষ অবধি। কুহু এবার ছোট্ট একটা স্বাদ ফেলে বলল, ওই সিয়াম আমাদের সাথে যাবে, ও গেলে আমি যেতে পারবো না, প্যারা দেবে আমায়। সিয়ামের কথা শোনা মাত্রই শালীন মুখ বাঁকিয়ে ফেলল। মুখ দিয়ে আওয়াজ করে বিরক্ত হয়ে বলল, আপদ একটা নিজেই মাথায় নিয়েছিস, এখন কেন প্যারা মনে হবে আপনার? আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখে নেব। তুই জাস্ট রেডি হ, আর আমার সাথে আসবি। বাকিটা আমার দায়িত্ব। ড্রিম স্কয়ার রিসোর্টে, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্যুর ডেস্টিনেশন। সেখানে 3 দিন থেকে ঘুরে ফিরে তারপর ফিরে আসবে সবাই। সমস্ত অ্যাক্টিভিটির দায়িত্বে তা রাখা হয়েছে কাব্য তানিমকে। কাব্য শুরুতে যেতে চায়নি, এসবে ওর মন মেজাজ এবার ভালো নেই। কিন্তু প্রায় প্রতিটা ট্যুর অর্গানাইজার হিসেবে কাব্যের বেশ সুনাম হয়ে গেছে ভার্সিটিতে। তাই স্যাররা এবারেও কাব্যকে বগল দাবা করে নিয়ে চলেছে ট্যুরে। কাব্য তখনও জানে না কুহু যাচ্ছে, কারণ এন্ট্রি খাতার তালিকায় কুহুর নাম দেখেনি কাব্য প্রথম দিন। তারপর থেকে এন্ট্রি খাতার দায়িত্বে আরেকজনকে রাখা হয়েছে। ওটা দায়িত্বে যেহেতু কাব্য নেই, তাই ওর জানার কথাও না কুহুর ব্যাপারে। কাব্য কিছুক্ষণের জন্য লেকচারারের রুমে গিয়েছিল একটা কাজে। ঠিক তখন কুহু ব্যাগটা নিয়ে বাসে উঠে দাঁড়ালো। ওর গায়ে একটা হোয়াইট কুর্তি, জিন্স আর গলায় একটা কালারফুল ওড়না পেঁচিয়ে রাখা। সেজেছে বললে ওই ব্লাস্টিড, ব্যাস। আজকাল নিজেকে নিয়েও এত মেতে থাকতে কুহুর ইচ্ছেও করে না। যেমন চলছে চলুক না, এমন একটা ভাব। বাসে উঠে আশেপাশে কোথাও শালীনকে খুঁজে না পেয়ে কুহু পানি খেতে খেতে কল দিল শালীনকে। কোথায় তুই? শালীন জবাবে তাড়াহুড়ো করে বলল, আসছি বেবস, অপেক্ষা কর অল্প প্লিজ। আচ্ছা। বলে কলটা কাটলো। জোরে একটা শ্বাস ফেলে আশেপাশে নিজের সিট খুঁজতে লাগলো কোথায় বসবে ও। ওর সিট নাম্বার তো শালীনের কাছে রাখা। আচ্ছা, সিএম কি এসেছে? এখন ওকে সামনে দেখলেই একটা নাটক শুরু করবে। বিরক্ত লাগছে কুহুর। এই শালীনটা আজই এত দেরি কেন করছে? কুহু যখন সিট খুঁজছে তখন পেছন থেকে কেউ যেন গম্ভীর কণ্ঠে কাউকে আদেশ দিচ্ছে। গাড়িতে মিনারেল ওয়াটার লাগবে। এই সবুজ, মিনারেল ওয়াটারের বোতল কিনে আনছোস? এটা এটা কাব্য ভাইয়ের গলা না? উনি উনিও টুরে যাচ্ছেন? কুহু চমকে ওঠে পেছনে তাকালো। ওর বুকটা ধুকপুক করে উঠছে যেন একটুর জন্যে। ওই তো কাব্য ভাই, একটা ছিমছাম গরনের ছেলেকে রাগে ছাড়ি দিচ্ছেন, কপাল কুচকাচ্ছেন। ছেলেটা মাথা নামিয়ে দাঁড়িয়ে শুনছে ওনার গালাগাল। কুহু থামতেই গেল যেন পুরোপুরি। কাব্য ভাই ওদের সাথে যাবেন? এটা এটা কুহুকে কেউ জানায়নি কেন? এখন এখন কি হবে? এক বাসে 3টা দিন ওরা একসঙ্গে থাকবে? অসম্ভব। কুহু এই লোকের সাথে এক মুহূর্ত থাকতে চায় না। কুহুর বুক কাঁপছে। হালকা করে ও মাথাটা ঘুরিয়ে জোরে কয়েকটা শ্বাস ফেলে আবার নিজেকে সামনে নিল। কুহু, কাব্য ভাই একটা পাস্ট তোর, দ্যাটস ইট। তুই ফেস করতে পারিস তাকে। তুই দুর্বল নোস, তোর তার প্রতি আর কোনো ফিলিংস অবশিষ্ট নেই, সবটা শেষ। কাব্য ভাই আর এক্সিস্ট করে না তোর জীবনে। উনি যাচ্ছে যাক, তুই যাবি তোর জন্যে। ওনার সাথে তোর কোনো লেনাদেনা নেই। ওকে, ইটস ফাইন, ফাইন, ফাইন। কুহু এভাবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দিল কয়েকবার। তারপর আবার মাথা ঘুরিয়ে ভীষণ স্বাভাবিক মুখভঙ্গি করে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন গাড়িতে মিনারেল ওয়াটারের প্যাকেট উঠাচ্ছে ওর ভারী পেশিবহুল হাত দিয়ে। গায়ে আজ একটা ব্লু চেকের শার্ট, শার্টের নিচে একটা হোয়াইট টি শার্ট।
টি শার্টের কলারের সানগ্লাস ঝুলিয়ে আর জিন্স। কুহু তাকিয়ে দেখছিল, হঠাৎ সেভাবে কাব্যেরও চোখ আর চলে গেল কুহুর দিকে। কুহু আটকে উঠছে যেন এতে, দ্রুত মুখ ঘুরিয়ে ফেললো ও চোরের মতো। অন্যদিকে চেয়ে লম্বা শ্বাস ফেলে কুহু নিজেকে যখন সামলাতে ব্যস্ত, তখন কাব্য কিছুটা অবাক। কুহু ওদের সাথে যাচ্ছে, ও তো জানতো না। নিশ্চয়ই সিয়ামের জন্যই যাচ্ছে। নতুন নতুন প্রেম কিনা। কাব্যের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো স্রেফ। ও আলগোছে চোখটা নামিয়ে কাজে মন দিল। বাস ছাড়ার টাইম পোস্টপোন করা হয়েছে। গ্রুপ সেটা বলা হয়েছিল, কিন্তু একমাত্র আহাম্মক কুহুই হয়তো বা সেটা জানতো না। এত আগে আগে এসে গেছে, ও বিরক্ত লাগছে। কুহু সামনেই দুটো খালি সিট দেখে একটাতে বসে গেল। কতক্ষণই বা দাঁড়িয়ে থাকা যায়। ইতিমধ্যে গাড়িতে সবাই উঠে বসেছে, যে যার সিট দখল করে। একমাত্র কুহুর সিটেই কেউ বসেনি এখনো। কুহু আশেপাশে সিয়ামকে খুঁজছে। এই আপদ কখন যে চলে আসে কে জানে। না আসলেই ভালো, না হলে সারা রাস্তা কুহুকে জারিয়ে মারবে। কুহু আবার শার্লিনকে কল করেও ধরছে নাও। বিরক্ত হয়ে কুহু কল কেটে বসে থাকলো থম মেরে। আর চোখে একবার কাব্যকে দেখলো। কাব্য কপালে ঘাম মুছতে মুছতে অন্য পাশে আবার চলে যাচ্ছে। কুহু ছোট করে একটা শ্বাস ফেললো। মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত কাজ শেষ করে কাব্য এতক্ষণে বাসে উঠে দাঁড়ালো। কুহুর সামনে এসে সিট নম্বর দেখছে ও ঝুঁকে। হঠাৎ কুহুর মুখের সামনে কাব্য ঝুঁকে সিট নম্বর দেখাতে কুহু চমকে উঠে মাথাটা খানিক পিছিয়ে নিয়ে থমথমে গলায় বলল, কি হচ্ছে এটা? কাব্য সরে গিয়ে নিজের মতো সিট নম্বর কাগজ বের করে কুহুর সামনে তুলে ধরো। কুহু ভ্রু কুচকে মাথা তুলে একবার কাব্যের মুখের দিকে চেয়ে আবার সিট নাম্বার পড়তে শুরু করো। কাব্য নির্বিকার গলায় বলল, তোর পাশেটা আমার সাইড, সো মে আই, মানে বসবো আমি? সিট নম্বর সঠিক। কুহু ভ্রু ট্রু মারাত্মক কুচকে মাথা তুলে লম্বা উঁচু কাব্যের দিকে তাকালো। কাব্যের অবশ্য কুহুর এসব রাগে একটু মাথা ব্যথা নেই। ও আলগোছে কুহুকে সামান্য সরিয়ে ভেতরে ঢুকে নিজের সিটে বসে পড়ল। তারপর কুহুর দিকে একবার চেয়ে কুহুকে পরখ হলো। কুহু রেগে তাকিয়ে আছে কাব্যের দিকে। ওর রাগ হচ্ছে এই জন্য যে কাব্য ইচ্ছে করে ওর পাশে বসলো কি? অন্য সিট নেই আর। অথচ নির্বিকার কাব্য সিটে বসে কুহুকে পাত্তাই দিল না। নিজের মতো প্রথমে সিট ঠিক করে ওর ওর লম্বা পাগুলো টেকানো যাচ্ছে না সিটে ভালো করে। কুহু কাব্যকে এমন নিষ্প্রাণ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। পরপর নিজের মেজাজ সামলাতে না পেরে ঠাস করে কিছু না বলে উঠে গেল কাব্যের পাশের সিট থেকে। ব্যাগটা নিয়ে হনহনিয়ে চলে গেল অন্যদিকে সিট খুঁজতে। কাব্য সিট ঠিক করতে করতে একবার ওর যাওয়া দেখলো স্রেফ। মুখে কিছুই বলল না। ও তো জানতো এটাই হবে। ইচ্ছে করেই তাই কুহুকে তেমন কিছু বলেনি কাব্য। ভরা বাসে স্যারদের সামনে ওদের পার্সোনাল ব্যাপার টানার মানে নেই। কুহু ব্যাগ কাঁধে হেঁটে হেঁটে পুরো বাস দেখে ফেলল। কোনো সিট খালি নেই। দুটো সিট খালি, কিন্তু ওই দুটো সিটে আপাতত দুই স্যার বসে গল্প করছেন। এজন্যই কাব্য ভাই ওর পাশের সিটে এসে বসেছিলেন। যদি সিট থাকতো খালি, নিশ্চয়ই কাব্য ভাই ওর পাশে বসতে চাইতেন না। বাসে এক্সট্রা সিট না পেয়ে কুহু এসে আবার কাব্যের পাশের সিটে মুখটা থমথমে করে বসল। কাব্যের দিকে ভুলেও একবারের জন্য তাকালো না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। কাব্য ওর মতো করে মিনারেল ওয়াটারের বোতলের ছিপি খুলতে খুলতে বলল, ইকোয়ালির জন্য এক্সট্রা সিট রাখিনি বাস? ভেরি স্যাড। কাব্য মজা নিচ্ছে, অথচ মুখে হাসি নেই, যেন সিরিয়াস কথা বলছে। কুহু মারাত্মক খুশি উঠে কাব্যের দিকে একবার তাকালো। কাব্য তখন তাকালো পরপর বোতলের ছিপি খুলে পানি খাওয়া শুরু করলো। যেন কুহুর ওই রাগ ফুঁসে ওঠাতে ওর কোনো যায় আসেই না। কুহু কাব্যকে নির্বিকার দেখে আবার মুখটা ঘুরিয়ে ফেললো। ভুলেও তাকালো না কাব্যের দিকে। কাব্যের আজ কোনো তাড়া নেই, কুহুকে মারানোর কোনো প্রয়াস নেই। বরং ও খুশি। যাচ্ছেই তো ওরা রিসোর্টে, একসাথে থাকবে কদিন। কুহুর সঙ্গে তখন কথা বলা যাবে। নিজের এই অস্থিরতা সম্পর্কেও শিওর হওয়া যাবে যে এটা আদৌ কি। কাব্যের মনের এই অস্থিরতার নাম কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে কাব্য এই ট্যুরে। কাব্য এইবার দুই পা লম্বা করে আরাম করে বসে ফোনের সব আপডেট নিচ্ছিল, কারণ ও চিফ অর্গানাইজার। কুহু পাশে বসে থাকা সত্ত্বেও কাব্যের কোনো রিয়াকশন নেই। ব্যাপারটা কুহুর কেন যেন খুব গায়ে লাগলো। ও জানে কাব্য ওকে পছন্দ করে না একদমই, দেখতে পারে না দু চোখে। তবু কুহুর কষ্ট লাগলো ভীষণ। আবারও আরেকবারের মতো পরবর্তী ঘাড় হালকা বাঁকিয়ে কাব্যকে ফোনে থাকতে দেখে কুহু নিরস মুখে বিড়বিড় করল। উর্মি আপুকেই মেসেজ দিচ্ছে হয়তো। কেন যেন ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর। পরপর কুহু নিজেকে সামনে নিল। ওর কি আসে যায় তাতে?
তাকাবে না ও কাব্য ভাইয়ের দিকে। জাহান্নামে যাক এই লোক। কুহুর কিচ্ছু হয় না এই মানুষটা। কুহুর আর একটু অনুভূতি নেই তার প্রতি, সবটাই মরে গেছে। এই শার্লিন আজকে এত দেরি করছে। কুহু এবার মহাবিরক্ত হয়ে আবার শার্লিনকে কল করলো। এই অপদার্থ কল ধরছে না কেন? ফোনটা আবার ব্যাগে রাখলো কুহু। কাব্য ওদিকে নির্বিকার, ও আনমনে ফোনে নিজের কাজ করছে। কুহুর অস্থিরতাও দেখছে শুধু আর চোখে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ইচ্ছে করেই। হঠাৎ কাব্য ডান হাতে ফোন চেপে কথা বলতে বলতে বাম হাতটা সিটের হাতলে রাখলো। জানালার দিকে মুখটা ঘুরিয়ে কথা বলছে কলে কারোর সঙ্গে। কুহু কেন যেন এইবার হঠাৎ হাতটাও হাতলে রাখতে গেল। ব্যাস, দুইজনের হাত দুটো একে অপরকে স্পর্শ করলো। কুহু স্পষ্ট অনুভব করো কাব্যের বা হাতের শিরার উপস্থিতি। ওর গরম হাতের বেশি স্পর্শ। কাব্য তখন এক হাতে ফোন কানে ধরে ওদের দুজনের হাতের দিকে অবাক হয়ে তাকালো। কুহুর বুকটা আবার ধুকপুক করছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এইবার কাব্যের নিজের বুকটা ধুকপুক করে উঠলো কেমন যেন। কাব্য হঠাৎ চোখ খিচে ওঠে, নিজের বুকের ধুকপুক অনুভব করার চেষ্টা করলো। এটা কি হচ্ছে? ওর হার্ট এত জোরে বিট করছে কেন? কাব্য চোখ মুখ খিচে হঠাৎ অস্থির ভঙ্গিতে কুহুর হাত থেকে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে ফেলল। কুহু ভীষণ অবাক হয় কাব্যের দিকে তাকালো তখন। কাব্য বাঁ হাতটা দিয়ে ও নিজের বাম পাশের বুক খামচে চেপে ধরে আছে। এই পাশটা তো অস্থির হচ্ছে কেন? কি হচ্ছে ওর সাথে এটা? কাব্য শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে চোখ খিচে। ও নিজেই শুনতে পারছে ওর হৃদয়ের ধুকপুকে অসহ্য শব্দটা। কুহু নিজের অনুভূতি ভুলে কাব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য ভাইয়ের কি হার্টের সমস্যা শুরু হয়েছে? উনি উনি এমন অদ্ভুত আচরণ করছেন কেন? কুহুর মনে হলো একবার কাব্যের গা ছুঁয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে, অসুস্থ বোধ করছেন কিনা। পর মুহূর্তেই ঠিক কুহু নিজেকে সামনে নিল। ও জিজ্ঞেস করার কে এসব? কেউই না। কাব্য স্বাভাবিক হয়েছে, তবে এখন কেমন যেন নীরব হয়ে গেছে একদম। আর ফোন দেখছে না, এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। কুহু তাকাবে না করেও আর চোখে দু একবার কাব্যের দিকে তাকালো। এই মানুষটা হঠাৎ আচমকা এখন নীরব হয়ে গেল কেন? হাই কুহু, হোয়াট এ সারপ্রাইজ। সিয়াম হঠাৎ এসে কুহুর সামনে দাঁড়ালো, কুহুর কাঁধে হাত রেখে। কাব্য তখন তাকালো সিয়ামের দিকে। কুহু একবার কাব্যের দিকে চেয়ে আবার সিয়ামের দিকে তাকালো। পরপর ভেতর থেকে উপচে এলো বিরক্তির শ্বাস। আলগোছে সিয়ামের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ইশারায় শাসিয়ে বলল, হাই সিয়াম। কাব্য তাকিয়েছিল। সিয়াম শুরুতে কাব্যকে দেখেওনি। কাব্য ওপাশে থাকায় কুহুর অস্বস্তি খেয়াল করল না। ও শুধু দেখেছে কুহু সিয়ামের দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখে হয়তো কথাবার্তা হচ্ছে এখন। হোয়াট রাবিশ। সিয়াম আবার কুহুর বাম কাঁধে হাত রেখে হেসে বলল, আমাকে বললেও না তুমি আসছো। সারপ্রাইজ দিতে চেয়েছিলে নাকি? না। বলতে যাবে হঠাৎ ওর মনে পড়ে কাব্য ওর পাশে। কুহু এবার কি মনে করে মন খুলে হাসল। হেসে হেসে আহ্লাদ দেখিয়ে জবাবে বলল, সারপ্রাইজ হয়েছেন? সঙ্গে সঙ্গে কাব্য ভ্রু কুচকে ফেলল। কুহু তো আহ্লাদে গড়ে পড়ছে কেন? এটা তো কুহুর ক্যারেক্টার না। কুহু কুহু কি এসব জোর করে করছে? সিয়াম হালকা হাসল, বলল, বেস্ট সারপ্রাইজ, থ্যাংক ইউ আমার আবদার রাখার জন্য। কাব্যের ভ্রু আগের তুলনায় আরও কুচকে গেছে। ও কিরমির করে সিয়ামের হাতের দিকে চেয়ে আছে, যা এখন কুহুর কাঁধ স্পর্শ করে আছে। একটু আগে কাব্যের হাত ছুঁয়ে দিল কুহুর হাতটা, আর এখন এখন সিয়ামের সাথে চিপকে আছে। কুহুর প্রতি হঠাৎই রাগটা তরতর করে বাড়ছে এই কাব্যে। কাব্য স্রেফ কুহুর দিকে তাকিয়ে রইল। কুহু কেন মানা করছে না সিয়ামকে? তার মানে কুহুর সায় আছে এতে। বাহ, দুদিনের রিলেশনে স্পর্শ করারও পারমিশন পেয়ে ফেলা যায়। মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে কাব্যে। সিয়াম হঠাৎ এবার কাব্যের দিকে তাকালো। কাব্য ভ্রু কুচকে ফুঁসে উঠে ওর দিকেই তাকিয়েছিল। কাব্যকে দেখেই সিয়াম অবাক হয়। কাব্য তুই ভলেন্টিয়ার নাকি? কাব্য দাঁত পিষে জবাবে বলল, বুড়ো হয়ে ট্যুরে যাচ্ছে মানে মাস্ট বি ভলেন্টিয়ারই হব। কমন সেন্স তো তাই বলে। সিয়াম ভ্যাবাচাকা খেয়ে গেল কাব্যের এমন তেরা উত্তরে। ও হাসার চেষ্টা করল। কাব্য এবার সিয়ামের চোখে চোখ রাখলো, পরপর সিয়ামের হাতের দিকে চোখ দিল আবার। কুহুকে এখন স্পর্শ করে আছে ওই হাতটা। কাব্য হাড্ডি ভাবছে, এই হাতটা ভেঙে গুড় করতে কত মোটা লাঠি লাগবে কাব্য মেপে নিচ্ছিল হয়তো। কুহুর মুখের দিকে তাকিয়েছিল সিয়াম। হঠাৎ কাব্যের চোখে চোখ পড়তেই দেখে কাব্য এবার দাঁত পিষে চোখ দিয়ে সিয়ামের দিকেই শাসানো নজরে তাকিয়ে আছে। যা বোঝার বুঝে গেল সিয়াম। আলগোছে সিয়াম হালকা কেশে কুহুর কাঁধ থেকে হাত ধীরে ধীরে সরিয়ে নিল।
কাব্য এবার ভ্রু বাঁকালো স্রেফ, মুখে কুহুর সামনে কিছুই বলল না। সিয়াম গলা কেশে কাব্যের দিকে আর চোখে চেয়ে কুহুর দিকে তাকিয়ে বলল, কু আমার সাথে চল, আমার সিটে বসবে, কাম। কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে। দেখা গেল কাব্যকে অবাক করে দিয়ে কুহু দুবার না ভেবে ব্যাগ নিয়ে সিয়ামের সিটে চলে গেল। কাব্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, সোজা হয়ে বসে পড়ল সিটে। কুহু গেল এই বাস স্ট্যান্ডের সাথে, কেন গেল? কাব্য রাগ ফুঁসতে ফুঁসতে তারিমকে কল করল। তারিম মাত্রই এন্ট্রি খাতাটা নিয়েছে ওর হাতে। কাব্যের ফোন দেখে রিসিভ করে হ্যালো বলতে কাব্য রেগে বলল। সিয়ামের সিট আমার বাসে কে প্ল্যান করেছে ছাগল? তারিম হতবাক, কিছু না বুঝে বলল, বাসের সিটের ব্যাপারে তো তুই আমাকে কোনো প্ল্যান বলিসনি, তাই আমি এসব কেমনে ঠিক করব? কেন, কি হয়েছে? কাব্য দাঁত পিষে গালাগাল করে গেল। তুই একটা কর্তব, তুই একটা হাদারাম, আজ তো মাথা মোটা ছাগল তুই। এই পুরো 3 দিন তুই আমার সামনে আসবি না একদম। আমি তোরে আজ কুরবানি দিব তানিম, এন্ড আই মিন ইট। কাব্য কল কেটে ফেললো ঠাস করে। তানিম হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। এই কাব্যের হঠাৎ হলোটা কি? হঠাৎ তানিমের ওর হাতে থাকা খাতার দিকে তাকালো। হঠাৎ খাতার এন্ট্রি লিস্টে কুহু আর শালিনের নাম দেখে তানিম সাথে সাথেই ভ্রু কুচকে ফেলল। পরপর আচমকা পেট চেপে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, আগুন জ্বলে গেছে। রুফ ইন্ট্রোভার্ট কাব্য ফাইনালি ফেসে গেছে। এবারে স্টাডি ট্যুর কাব্যকে লাইফের সেরা একটা লাভ রিলেশন দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ড্রিম স্কোয়ার রিসোর্ট, দুপুর 3:32। মেয়েদের একদল কানামাছি খেলার প্রস্তুতি নিচ্ছে। দলের মেয়েরা সবাই যে যার ওড়না গিট দিচ্ছে। সবার মধ্যে একটা তেজি দীপ্ত ভাব। ভীষণ হই হুল্লোড় করে খেলতে নেমেছে এরা। অবশ্য মন মরা হয়ে বসে থাকা এক চরিত্র কুহু এসবে থাকতে চায়নি। এদিকে শার্লিন তো ভীষণ এক্সাইটেড। ও জোর করেই টেনে খেলায় আনলো কুহুকে। কুহু অত করে মানা করলো, রাগ দেখালো, কিচ্ছুটি শুনল না শার্লিন। কুহুকে টেনে এনে তারপর নিজেই কুহুর ওড়না সুন্দর করে কোমরের দিকে গিট দিয়ে সাথে নিজেরটাও দিল। কুহু ওদিকে চুপচাপ ভোতা মুখে দাঁড়িয়ে আছে শার্লিনের পাশে। সবার সামনে সিন ক্রিয়েটও করতে পারছে না, না হলে এই শার্লিন আজ ওর হাতে অবশ্যই একটা চর খেত। মেয়েরা কাব্যের ঢাকা থেকে বাসে করে বয়ে আনা স্পিকারের লাউড ভলিউমে গান চালিয়ে দিয়েছে। গানের তালে খেলাটা ভালো জমবে এইবার। গান চলছে স্পিকারে, ওরে বাংলাদেশের মেয়েরে তুই হেইলা দুইলা নাচে। চোর হয়েছে সবার আগে দীপ্তি, রোল 101। ওর চোখ ওড়নায় বেঁধে দেওয়া হলো। দীপ্তি খুঁজছে হাতিয়ে হাতিয়ে বাইকে। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। কেউ কেউ দীপ্তিকে ইচ্ছে করে ছুঁয়ে দিচ্ছে, চেতিয়ে দিচ্ছে ওকে। দীপ্তি রেগে মেগে তখন আবার ওদিকেই ছুটে যাচ্ছে। খেলতে খেলতে কুহুও কেমন যেন মিশে গেল ওদের সঙ্গে। ও হেসে হেসে দীপ্তি থেকে দূরে দূরে দৌড়াচ্ছে। ওর খোলা চুল উঠছে দমকা হাওয়াতে। ঠোঁটে বহুদিন পর মিষ্টি এক হাসি ঝুলছে। ঠিক কতদিন পর হাসছে কুহু? কুহু হয়তো বা নিজেও জানে না। শালীন খেলতে খেলতে অপরূপ কুহুকে সেই কখন থেকে দেখছে। বহুদিন পর, যেন বহু বছর পরে ওর ঠোঁটের হাসি দেখছে। এতে যেন শালীনের বুকের ভার অনেকাংশেই কমে গেছে। কুহুর ঠোঁটের হাসি ছড়িয়ে পড়েছে স্বভাবসুলভ শালীনের ঠোঁটেও। শালীন মৃদু হেসে এবার চেঁচিয়ে দীপ্তিকে বলে উঠল, দীপ্তি, তোর ডান পাশে কুহু, ধর ওকে, ধর ধর। কুহু সেটা শুনেই চমকে উঠল যেন। শালীনের বলার সাথে সাথে সতর্ক হয়ে দৌড়ে পালাতে যাবে, তার আগেই দীপ্তি ছুটে এসে ওকে ধরে ফেলল। কুহুকে দীপ্তি জাপটে ধরে রেখেছে। কুহু এদিক ওদিকে হতবাক। দীপ্তি ওকে ধরেই চোখে মুখে ওড়না খুলে কুহুর দিকে চেয়ে জোরে লাফিয়ে লাফিয়ে বলল, চোর চোর চোর, কুহু চোর এবার। কুহু ভোতা মুখ নিয়ে শালীনের দিকে তাকালো। শালীনের ওসবে পাত্তাও পেল না। শালীন রাক্ষসের মতো হাসতে ব্যস্ত তখন। কুহুর হাসি দেখে গা পিত্তি অব্দি যেন জ্বলে উঠল। নিজে টেনে এনে এই কাণ্ড করলো তো শালীন। কুহু শালীনের দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমার নেক্সট টার্গেট তুই, শালিনের বাচ্চা, মনে রাখিস, এক মাগে শীত যায় না। শালীন বুড়ো আঙুল দেখিয়ে হেসে বলল, দেখা যাবে, আগে তো ধর। কাব্য এদিক থেকেই যাচ্ছিল তখন। রাতের বারবিকিউ পার্টি করা হবে সেই উপলক্ষে সব ম্যানেজমেন্টের হেড হচ্ছে কাব্য। তাই ও বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ভীষণ ব্যস্ত মানব শাহরিয়ার সিদ্দিক কাব্যের পা হঠাৎই আচমকা থেমে গেল কারোর শালীনের বাচ্চা বলে গাড়ি দেওয়াতে। কাব্য থামল। কথা বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। কুহু মুখটা বাংলার পাঁচের মতো করে আছে।
ওর চোখে কাপড় বাঁধা হচ্ছে। কুহুর ওই গোল গোল রাগী মুখটা দেখে কেন যেন কাব্য নিঃশব্দে হেসে উঠল কপাল চুলকে। ওর পাশে একজন জুনিয়র কথা বলছিল, কাব্যকে হাসতে দেখে অবাক হলো হয়তোবা। ভাইয়া আর ইউ ওকে? কাব্য চোখ সরালো, ঠোঁটে ওভাবেই চাপা হাসি ঝুলিয়ে জুনিয়রকে বলল। ওই দিকটা ম্যানেজ করো, আই এম কামিং। জুনিয়র মাথা দুলিয়ে চলে গেল। যাবার আগে নিজেও একবার কুহুদের কারাবাছি খেলার দিকে তাকালো। এই মেয়েদের দলের মধ্যে নিশ্চয়ই বড় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তাই বোধহয় ওভাবে দেখছিল। ব্যাপারটা তো খতিয়ে দেখতে হবে। কাব্য ভাইয়ার গার্লফ্রেন্ড অর্থাৎ ভার্সিটির টপ নোচ নিউজ। এই নিউজও সবার আগে খুঁজে বের করবেই করবে। কুহুকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হলো। এবার শুরু করলো হাতড়ে হাতড়ে চোর ধরার পাড়া। শারিন ওদিকে এদিকে দৌড়ে কুহুকে চেঁচিয়ে ডাকছে। পরপর কুহুকে নিজের দিকে টেনে নিয়ে দ্রুত আবার সরে যাচ্ছে। তার জন্য কুহুর মেজাজ আরও খারাপ হচ্ছে। কুহু ইচ্ছে করেই সবাইকে ছেড়ে শালিনের ডাকের দিকে ছুটছে। শালিনও এতে ভীষণ মজা নিচ্ছে। কুহু হাঁপিয়ে যাচ্ছে, তবু ছুটছেই। বাকিরাও কুহুকে চেঁচিয়ে চেঁচিয়ে চিয়ার্স করছে। কাব্য ওদের থেকে খানিক দূরে দাঁড়িয়ে কুহুর কানামাছি খেলা দেখছিল। কুহুকে পুরোপুরি এক বাচ্চা মেয়ে দেখাচ্ছে এখন, ঠিক এই খেলাতে। কুহু বহুদিন পর, আজ একটা বছর পর হাসছে সত্য সুরুষি সেই কিশোরী কুহুর ন্যায়। কি সুন্দর করে হাসি খুশি খেলছে। কাব্য তাকিয়েই রইল অপলক। কেন যেন দু কদম এগিয়েও পিছিয়ে গেল, এগোতে পারল না। বরফ কুণ্ডের ন্যায় জমে উঠে গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। কুহুর অবাধ্য চুল বারবার চোখে নাকে পড়ছে। কুহু বিরক্ত হয়ে বারবারই ফু দিয়ে সরিয়ে দিচ্ছে ওর চুল। কাব্য মাথা নিচু করে নিঃশব্দে হেসে উঠল সেটা দেখে। হাতের বদলে ফু, দৃশ্যটা ইন্টারেস্টিং। কাব্য আরাম করে এবার একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে কুহুর খেলা দেখায় মন দিয়েছে। আশেপাশের খবর ওর আর মাথাতেও নেই। পুরো মাথাটা জুড়ে মস্তিষ্ক হৃদয় তন মনে শুধুই কুহুকে ডেকে থেকে গেছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ওকে জানো। তানিম পাশ দিয়ে যাচ্ছিল তখন। কাব্যকে এভাবে মৃদু হেসে আরাম করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তানিম কিছুক্ষণের জন্য থামল। কাব্য অমন মেয়েদের গ্রুপের দিকে চেয়ে থাকতে দেখে তানিম হঠাৎই ভ্রু কুচকালো। কি দেখছে কাব্য এত? ও কাব্যের চোখের ইশারা অনুযায়ী তাকালো সামনে। তারপরেই তানিমও বাঁকা হেসে উঠল। ও, কুহু এখানে? এজন্যই জনাব এমন করে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। বাহ! তানিম হাসল। এবার পালা কাব্যকে নিয়ে মজা ওড়ানোর। তানিম এই সুযোগকে কোনোদিনও মিস করতে পারে? তানিম ধীরে ধীরে কাব্যের পাশে এসে দাঁড়িয়ে নিজেও গাছের সাথে হেলান দিয়ে কুহুর খেলা দেখতে লাগলো। কাব্যের চোখের দিকেও একবার তাকালো। এক পলক অবধি পড়ছে না। হায়রে প্রেম, হায়রে দহন! দীর্ঘশ্বাস ফেলল তানিম। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে কাব্যের কানের কাছে ফিস ফিস করে শুনিয়ে বলতে লাগলো। কুহুকে অনেক সুইট লাগছে তাই না? কাব্য কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলল। চূড়ান্ত আবেগে দিশেহারার ন্যায় শোনানো ওর গড়া। ক্যা লাইক রসগোল্লা। তানিম উত্তরের ধরন শুনেই কেসে উঠল। পরপর কাশতে কাশতে নিজেকে সামনে নিল। ভ্রু কুচকে বিরক্ত হয়ে একবার কাব্যকে দেখে বলল, কে বলবে নিরামিষ আমার সামনে কুহুকে নিয়ে এমন কমেন্ট? কিয়ামত আসার আলামত। যাকগে। পর মুহূর্তেই নিজেকে সামনে তানিম কাব্যের কানের কাছে আবারও ফিস ফিস করে বলল। কুহুর হাসি। কাব্য এবার কুহুর দিকে স্থির চেয়ে থাকতে থাকতে দিন দুনিয়া ভুলে বিড়বিড় করল। মারাত্মক। তানিম এবার পেট ফেটে হাসি আসছে। ও হাসি চেপে রেখে কাব্যের কানের কাছে এবার একটু জোরে আওয়াজ করে বলল, এই মায়াবী মুখের হাজবেন্ড যে হবে সেই ছেলেটা ভীষণ লাকি হবে, যেমন সিএম। ব্যাস, কাব্যের ধ্যান সম্পূর্ণ মুছে গেল। ও হঠাৎ আচমকা তীক্ষ্ণ চোখে তানিমের দিকে তাকালো। তানিম ভীষণ স্বাভাবিক চোখে কাব্যের শোকে চেয়ে আছে। কাব্য মহা বিরক্তিতে চোখ মুখ কুচকে বেহাল দশা। ও তানিমের দিকে খেয়ে ফেলার মতো লুক দিয়ে বলল, সিরিয়াসলি সিয়াম? তানিম অবাক হবার ভান করে বলল, কি সিরিয়াসলি? সত্যিটাই তো বললাম। সিএম না কুহুর বয়ফ্রেন্ড? কুহুর হাজবেন্ডই তো তাহলে ওই হবে, সায়েন্স তো তাই বলে। কাব্য তানিমের কাঁধে এবার হঠাৎ জোরে ওর হাতটা রাখলো। তানিমের মনে হলো ওর ঘাটটাই বোধহয় ভেঙে যাবে। তানিম শুকনো হেসে ব্যথাতুর ভঙ্গিতে সরে যাবার চেষ্টা করতেই কাব্য আরও শক্ত করে চেপে ধরে ওর ঘাড়টুকু দু হাতে শক্ত এক একটা চাপ দিতে দিতে চিবিয়ে চিবিয়ে বলল,
সায়েন্স না, নেক্সট নেক্সট টাইম সিএমের নাম মুখে আনলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি স্পেশাল একটা ক্লাস নেব তোর উপরে, মনে থাকবে? তানিম সবটাই বুঝে দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে বলল। আর বলবো না ভাই। কাব্য ঘাট থেকে হাত সরিয়ে নিতে নিতে তীক্ষ্ণ চোখে চেয়ে শ্বাসে বলল, গুড। মনে না রাখলে তুই আর ওই তোর সিয়াম দুটোকেই মেরে এই হাওরে ফেলে রেখে যাব। হ্যাঁ? কাব্য বলেই কাব্য ঠোঁটে টেনে হেসে তানিমকে ছুঁড়ে ফেলার মতো ধাক্কা দিল। তানিম পিছিয়ে গিয়ে হতাশ চোখে কাব্যের দিকে তাকিয়ে রইল। ওদের কথার মধ্যে হঠাৎ একটা সিনিয়র ভলান্টিয়ার আপু খেলার মধ্যেই জেগে উঠলেন। এই কাব্য, তোর স্পটিফাই প্লে লিস্টে দিয়ে যা ভাই। তানিমকে আরেকবার চোখের ইশারায় শাসিয়ে কাব্য হনহনিয়ে এগিয়ে চলে গেল। কুহু তখনও শালিনের পেছনে ছুটছে। কাব্য কুহুর দিকে না তাকিয়ে অন্যদিকে যাচ্ছিল, অর্থাৎ স্পিকারের দিকে। হঠাৎ শালীন কাব্যের এদিক থেকে যেতেই কুহু হঠাৎ ছুটতে ছুটতে কাব্যের সাথে জোরে একটা ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে কুহু ঠাস করে পড়ে যেতে নিলেই নিচে কাব্য আচমকা সচকিত হয়ে তাড়াহুড়ো করে কুহুর কোমরখানা চেপে ধরে নিজের দিকে টেনে মিশিয়ে নিল। কুহু ভয়ে কাব্যের শার্টের আস্তিন খামচে ধরে ওর বাহুতে মুখ লুকিয়ে জোরে শ্বাস ফেলছে। কাব্য মাথা নিচু করে দেখলো ওর পুরো বুকে কুহুর চুল এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কুহু মিষ্টি একটা চোরের মতো কাব্যের বিশাল বাহুতে মুখটা লুকিয়ে আছে ভয়ার্থের ন্যায়। কুহুর গায়ের মিষ্টি এক সুঘ্রাণ কাব্যের নাকে এসে ধাক্কা খেলো কেমন যেন। কাব্য চোখ বন্ধ করেও ঘ্রাণটাও টেনে নিল নিজের নাকে। কুহুর কাছাকাছি ইলে ইদানিং কাব্য আর নিজেকে সামলাতে পারে না একদম। কেমন যেন এলোমেলো ওলট পালট হয়ে যায় ওর সমস্ত সত্তা। ঠিক আজও তাই হলো। নিজেকে সামলে কুহু যখন বুঝতে পারলো এটা একটা বীর পুরুষের শরীর, ও চোখা বাঁধা থাকায় আটকে উঠছে এই ভেবেছে এটা কি সিয়াম। কুহু সাথে সাথে সরে দাঁড়ানোর চেষ্টা করে বীর বিড়ালো। সিয়া। কুহু এতটা অনুভব করে সিয়ামকে। কাব্যের ভীষণ রাগ হলো, জেলাসিতে দগ্ধ কাব্য এবার রেগে কুহুর কোমর শক্ত হাতে টেনে ধরতেই কুহু মিশে গেল কাব্যের গায়ের সাথে আবারও। কাব্য ওকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে গম গমের স্বরে জানালো, ইটস কাব্য, KABBO, কাব্য। কুহুর বুক ধুকপুক করে উঠল অমন গম্ভীর অথচ শাসনের স্বর শুনে। ও আলগোছে মাথা ধরে কাব্যের দিকে তাকিয়ে ওকে অনুভব করার চেষ্টা করো। চোখ জোড়া বাঁধা ওর, ঠোঁটটা তীর তীর করে কাঁপছে। কাব্য নাকের ডগায় রক্তিম রাগ তখনও লেগে আছে। ও আলগোছে কুহুর চোখে থেকে কাপড় খুলে দিল। কুহু ধীরে ধীরে কাজল রাঙানো মায়াবী চোখ দুটো মেলে চাইল কাব্যের ঠিক চোখের দিকে। দুজনের চোখে চোখ মিলল। চোখ কি মনের কথা বলে? প্রেম কি জানে প্রেমিকার চোখ প্রেমিককে ঠিক কতটা আহত করতে পারে? কিভাবে মন্ত্রপুতের ন্যায় বশীভূত করতে পারে? প্রেম কি জানে এসব বাণী কথা? প্রেম বোধ হয় জানে, তবে কুহু জানে না এসব। কুহু ভুলে গেল সবটাই। ওর ঘৃণা, ওর ডিপ্রেশন, ওর সেই 6 মাসের পুরনো এক একটা নিষ্ঠুর স্মৃতি সবটাই ভুলে গেল। ও তাকিয়েই রইল কাব্যের চোখের দিকে, যে চোখ যেখানে কুহু এক একটা সময় ভালোবাসা নিয়ে তাকাতো। সেই চোখে কুহু নিজের জন্যে দেখতে চেয়েছিল অঢেল ভালোবাসার সাগর। কুহুর ওই চোখ দুটো কাব্যকে আবারও এলোমেলো করে দিল। হঠাৎ কি যে হলো! শাহরিয়ার সিদ্দিক কাব্য, এ গুড বয়। ও আলগোছে কুহুর কানের পেছনে চুল গুজে দিয়ে একদম আচমকা মোহিত হয়ে নেশাগ্রস্তের ন্যায় কুহুর কপালের ঠিক মধ্যখানে চরম আবেগে চুমু খেল। একটা চুমুই তো মাত্র, কেন যেন সঙ্গে সঙ্গে কুহু আটকে উঠল। চোখ বড় বড় করে তাকালো ওর কপালে ঠোঁট ছুঁয়ে রাখা কাব্যের ঠিক বন্ধ চোখের দিকে। কাব্য যেন নিজের মধ্যেই নেই, ওর সমস্ত ধ্যান ওই এক চুমুতেই যেন নিবদ্ধ হয়ে গেছে। একটা চুমু, বড্ড আশ্লেষের একটা চুমু। কাব্যের খা খা করা বুকটার একটা ঠান্ডা চুমু কুহুর ভেতরটায় নাড়িয়ে দিল যেন। কাব্য এখনো কুহুর কপালে ঠোঁট ছুঁয়ে আছে। ওর হুঁশ নেই ও কী করছে। আকৃষ্ট হয়ে গেছে ও আপনা আপনি কুহুর প্রতি। কাব্য বুঝে গেছে সর্বনাশ তখনই ঘটে গেছে। শেষ ফিরে আসবার সমস্ত পথ তখনই বন্ধ হয়ে গেল। প্রেমের দরজা খুলে গেল। ভালোবাসা টইটুম্বুর করে ঢেউয়ের ন্যায় কাব্যের দিকে এগিয়ে এলো। কাব্য চরম আবেগে লোফে নিল ওদের। কিন্তু কুহু, ও বড্ড দেরি হয়ে গেল। শাহরিয়ার সিদ্দিক কাব্য, বড্ড দেরি। কুহু আচমকা অস্থির হয়ে চুমুনত কাব্যকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে। কাব্য 2 পা পিছিয়ে যেতে যেতে কুহুর দিকে অবাক হয়ে এবার তাকালো। কুহুর চোখে জল। কাব্য ওরা দেখলো কুহু কি কাছে। কাব্য চুমু খেয়ে ফেলেছে দেখেই কি কাঁদলো? এটা
এটা কি করে ফেললো কাব্য? কুহু টলমলে চোখে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে কাব্যের চোখের দিকে একবার তাকালো না। মাথাটা নিচু করে কাব্যের হাত থেকে ওরা জোর করে টেনে নিয়ে নিজের হাতে নিয়ে হঠাৎ দৌড়ে চলে গেল কাব্যের সামনে থেকে। কাব্য কুহুর যাওয়ার দিকে তখনও অবাক চোখে চেয়ে। কুহু ওকে ধাক্কা দিয়েছে? কাব্য তো এটাই ভেবে পাচ্ছে না ওর আচমকা হয়েছিলটা কি। কুহু ওকে জড়িয়ে ধরার পর ওর এত অস্থির লেগেছিল কেন? কিসের কারণে? কুহু এতটা কাছে ছিল ওর, এতটা কাছে। ওর হার্ট সেটা আজও এত ফার্স্ট বিট করেছিল, এখনও করে যাচ্ছে। কাব্য জোরে জোরে একটা শ্বাস ফেলে নিজের বুকের বা পাশ সেদিনের মতো খামচে ধরে মাথা নিচু করে অতিষ্ঠ ভঙ্গিতে বারবার বলতে থাকে, Stop beating so fast, Em. Stop this nonsense. I say stop. অদূরে শালীন দূর থেকে কাব্যের ওসব দেখছিল। কাব্যের আজকের কুহুর প্রতি নজর, আজকে চুমু খাওয়ার ব্যাপারটা ওর একটু সুবিধা লাগে না। কাব্য ভাই কি কুহুকে ভালোবেসে ফেলেছেন? এটা কি ওর ভ্রম নাকি সত্যি? কাব্য ভাই এতটা অস্থির, এটা কি প্রেমই নাকি সবটাই শালীনের বোঝার ভুল? কুহু কাঁপতে কাঁপতে দৌড়ে গেল হাওরের পাড়ে। সেখানে একটা গাছের নিচে হঠাৎ অসুস্থের ন্যায় বসে পড়ল। কুহু নিজের মধ্যেই নেই, ওর চোখে বারবার বারবার ভেসে উঠছে কাব্য ভাইয়ের চুমু খাওয়া। ওনাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ছড়ে থম ভঙ্গিতে বসে থাকলো অনেকক্ষণ। হাওরের পানির দিকে অপলক চোখে চেয়ে হঠাৎ কপালে ধীরে ধীরে কেন যেন নিজের আঙুলগুলো স্পর্শ করলো। কাব্য ভাই ওকে সত্যি চুমু খেয়েছেন আজ? ওর কপালে কাব্য ভাইয়ের ঠোঁটের স্পর্শ? আর ভাবতে পারল না কুহু, চোখ খিচে নিল। না না, সবটাই স্বপ্ন ছিল আমার। এসব এসব কিছুই হয়নি। পরপর কুহু বিড় করে পড়ে, এ না, এটা সত্যি, কিন্তু কেন? কেন খেলেন ওই চুমু কাব্য ভাই? কুহু আবার কেন দুর্বল করে দিচ্ছেন সে? উনি ইচ্ছে করেই কুহুকে শাস্তি দিচ্ছেন, তাই না? তারপর দুজন মিলে আবারও কুহুকে দুমড়ে মুচড়ে দিয়ে হাসির পাত্র বানিয়ে হাসবেন একে অন্যের সাথে। এই একটা চুমু কাব্য ভাইয়ের কাছে সামান্য একটা শরীরের স্পর্শ হতে পারে, কিন্তু কুহুর কাছে তা নয় একদমই। কিন্তু কুহুর মন জানে এই একটা চুমু কুহু এক জীবনে কখনো ভুলতেই পারবে না। কিভাবে নিষ্ঠুরভাবে কোনো অধিকারবিহীন গেঁথে দিলেন কাব্য ভাই একটা বিষের স্মৃতি ওর হৃদয়ে। এতটা নিষ্ঠুর, এতটা স্বার্থপর উনি। কুহু ভাবতে ভাবতে হঠাৎ কেমন যেন উন্মাদ হয়ে উঠল। ওনার অগ্রভাগ দিয়ে কপালের ওই অংশ ঘষতে শুরু করলো, সাথে পাগলের মতো বিড় করতে লাগলো, লাগবে না আমার এটা। মুছে যা, প্লিজ মুছে যা। কাব্য ভাই এভাবে তোকে দুর্বল করে আবারও ভাঙতে চাইছেন কুহু। তুই দিবি না সেটা করতে। মুছে ফেল সব স্পর্শে দাগ। কিচ্ছু হয়নি। একটা ছুটে একটু ছুঁয়ে দিলে কারো হৃদয় ভাঙে না কুহু। তুই কিছু হয়নি, কিচ্ছু না, কিছু। কুহু কপাল ডলতে ডলতে হঠাৎ করে হু হু করে কেঁদে উঠল। অসহায়ের মতো সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়ে ঘাড় হালকা কাত করে চূড়ান্ত ভঙ্গুর গলায় বলে উঠল, এটা এটা আপনি কি করে করে ফেললেন কাব্য ভাই? কুহু হাঁটুর মধ্যে মুখটা গুজে কাঁদছিল পাগলের মতো। হঠাৎ একটা হাত কুহুর কাঁধে স্পর্শ করতেই কুহু ধীরে ধীরে কান্না ভেজা মুখটা তুলে তাকালো পাশে। শালীন ভীষণ স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু শালীনকে দেখেই ঠিক এতক্ষণে ভাঙতে পারলো বুঝি ভালো করে। ও আচমকা দু হাতে শালীনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল, তারপরে জোরে কেঁদে উঠল। শালীনও সাথে সাথে দ্রুত আগলে নিল কুহুকে। ওর পিঠে হাত বুলিয়ে কিছু একটা ভাবছে শালীন। কুহু কাঁদতে কাঁদতে বলল, কাব্য ভাইকে আমি কোনোদিন ভুলতেই পারছি না শার্লিন। উনি উনিও জানেন সেটা। তারপরেও জেনেও কেন আমার এতটা কাছে আসেন উনি? আমি সামলাতে পারি না বারবার নিজেকে। কেন করেন উনি, কেন করেন আমার সাথে এমন শার্লিন? কেন, কিসের অন্যায় শাস্তি দিচ্ছেন উনি আমায়? আমি আমি একটু ভালো থাকতে চাই শার্লিন। কেন পারছি না আমি ভালো থাকতে? কেন? কুহু কেঁদে কেঁদে কেঁপে উঠছে। ওর পিঠে হাত বোলাতে বোলাতে শালীন হঠাৎ বলে উঠল, কাব্য ভাই বোধহয় তোকে ভালোবাসেন কুহু। এই একটা কথাতেই কুহুর কান্না থেমে গেল আচমকা। ও মাথা তুলে শালীনকে ছেড়ে মুখের দিকে চেয়ে তাকালো। কিছু বুঝতে বা পেরে অবাক হয়ে বলল, মানে? শালীন কিছুটা ভাবুক গলায় বলল, জানি না, তবে আমার এই মুহূর্তে ফিলিংস হচ্ছে যে কাব্য ভাই লাভস ইউ। জানি না এটা কতটুকু সত্য, যতক্ষণ না উনি নিজের মুখে স্বীকার করছেন। কুহু তাকিয়ে রইল চূড়ান্ত হতবাক হয়ে। পরপর ও চূড়ান্ত ব্রিটিশটাই মুখটা ঘুরিয়ে বলল, কখনো সম্ভব না এটা। উনি নিজে বলেছিলেন। মানুষ বদলায় কুহু,
আর তার ফিলিংসও বদলায়। শারিন কুহুকে থামিয়ে দিয়ে বলে উঠল। কুহু আবারও তাকালো শারিনের দিকে। ওর চোখে এখনো অবিশ্বাস। শারিন বোধহয় বুঝতে পারলো সেটা। ও এবার কুহুর পাশে গাছের নিচে বসলো। তারপর আরাম করে একটা করে পাথর হাওড়ে ফেলতে ফেলতে বলে গেল, তুই ওইখানে কাব্য ভাইয়ের সাথে ছিলি, আমিও ছিলাম তোর ওই পাশে। আমি দেখেছি কুহু, জানি না বিশ্বাস করবি কিনা, কাব্য ভাইয়ের তাকানো ইট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট ইয়ার। কেমন যেন অন্যরকম চোখে তোর দিকে তাকিয়েছিলেন। তোর মুখ, তোর চুল হাত দিয়ে ধরা, তোর সব কিছু উনি কেমনভাবে যেন ফিল করছিলেন মনে হচ্ছিল। সামথিং ইজ রিয়েলি ফিশি কুহু। কুহু অবাক হয়ে শারিনের দিকে তাকিয়ে থাকলো। তারপর সাথে সাথেই নাকচ করে বলল, সম্ভবই না। এবার তুই আমায় ইনফ্লুয়েন্স করছিস। তোর দেখার ভুল হবে, কারণ আমি জানি উনি কেমন। এটা আমাদের মধ্যে এসব পসিবল না। আর আর উর্মি আপু, শারিন নিজেও এবার চিন্তিত হয়ে উত্তর দিল, এটাই তো আমার মাথায় ঢুকছে না। উর্মি আপু কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড, তারপরে যদি উনি তোকে ভালোবেসে ফেলেন, আমি বলবো উনি তোর যোগ্য না। কয়টা মেয়ে বদলানো লাগে ওনার? যদি এখন উর্মি আপুকে ছেড়ে তোর কাছে আসে, তোর জন্য যদি ওনার ফিলিংস আসতে পারে, একসময় তুই পুরনো হয়ে গেলে ওনার অন্য কারোর জন্য ফিলিংস যদি চলে আসে। কুহু শুনল চুপচাপ। আসলে কুহু 1 বছর আগের কাব্য আর এখানের কাব্যর সাথে কখনো কোনো মিল খুঁজে পায় না। 1 বছর আগের কাব্যের প্রতি ছিল কুহুর অগাধ বিশ্বাস ভরসা। শালীন এই কথা তখন বললে কুহু বলতো, কাব্য ভাই এতটাও খারাপ নয়। কিন্তু এখন যে মানুষটা কুহুর সাথে ঘটা ছোট থেকে ছোট বিষয় নিজের সাইকো টক্সিক গার্লফ্রেন্ডকে বলে দিতে পারে, তারপর দুজন মিলে কিনা নিজেরই আপন চাচাতো বোনের মানসিক সমস্যা ওর অনুভূতি নিয়ে মজা নিয়ে হাসতে পারে। আর যাই হোক, সেই কাব্যকে এখন কুহু এক ফোঁটাও বিশ্বাস করে না। কুহুর তাই না চাইতেও শালীনের কথা মাথায় নিয়ে নিল। কুহুকে চুপ করে থাকতে দেখে শালীন কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। কুহু তাকালো শালীনের দিকে। শালীন বলল, একবার মরা ভালো কুহু, সামলানো যায় নিজেকে। একই মানুষের হাতে বারবার মরা যায় না কুহু, তখনকার জখমও কোনো কিছু দিয়ে ভরাট করা যায় না আর। আমি কাব্য ভাইকে অবজার্ভ করব, দেখি কি রেজাল্ট আসে। তুই আপাতত ট্যুর এনজয় কর। কুহু শাড়ির দিকে তাকিয়েই রইল। তারপর আবার হাওড়ের দিকে তাকালো। বিকেল হয়ে যাচ্ছে, মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মধ্যে। শাড়িন এবার গাছের নিচ থেকে উঠল। কুহুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে আয়, মাগরিবের সময় বাইরে থাকা ঠিক হবে না। কুহু চুপচাপ শালীনের হাতটা চাপলো। উঠে এলো গাছের নিচ থেকে। চলে যেতে পা বাড়াতেই শুনতে পেল কেউ যেন পেছন থেকে ওকে ডাকলো। কুহু পেছন ফিরে একবার তাকিয়ে দেখলো কেউই নেই। আবার সামনে তাকিয়ে চলে যাবে মনে হলো, আবারও কেউ যেন ডাকলো। কে সে? মাগরিবের নামাজ পড়ে শালীন ঘুমিয়ে পড়েছে নিজের রুমে। সারাদিনের জার্নি খেলাধুলা করে সবাই ভীষণ টায়ার্ড। তাই যে যার মতো করে কেউ বিছানায়, কেউ মেঝেতে, অযথা কেউ সোফাতে কাহিল হয়ে ঘুমাচ্ছে। একমাত্র কুহুর চোখে আজ কোনো ঘুম নেই। ওর মনটা অস্থির। ওর রাতগুলো বরাবরের মতোই নির্ঘুম আজও। বিকেলে শালীনের বলা কথা ওর কানে বাজছে বারবার। সত্যি কি কাব্য ভাই ওকে ভালোবাসেন? কাব্য ভাইয়ের তো উর্মি আপু আছে, তাহলে শালীনের কেন মনে হলো সেটা? কোনোভাবেই কাব্য ভাই ভেবেছেন উর্মি আপু কুহু দুজনেই একই সাথে রাখতে। কুহুর রাগ হলো এবার। এমন যদি হয় তবে কখনোই না, কুহু কখনোই চাইবে না উর্মি আপুর বয়ফ্রেন্ডকে নিজের কবজায় করে উর্মি আপুকে চিট করতে, কাব্য ভাইকে লাই দিতে। উর্মি আপু সাইকো, হ্যাঁ ঠিক আছে সেটা, কিন্তু উর্মি একটা মেয়ে। কুহু মেয়ে হয়ে ওদের দুজনের সম্পর্কে কোনো দিন ঢুকতে চায়নি। কাব্যভাই কুহুর পছন্দ ছিল, কিন্তু সেটা তখন যখন কাব্যভাই একেবারে শুধুমাত্র কুহুর জন্যে হবেন। এভাবে কুহু কারোর শেয়ার করা উচ্ছিষ্ট গ্রহণ করবে না, এটুকু আত্মসম্মান কুহুর অন্তত আছে। আর কাব্যভাই, উনিও কি উর্মি আপুকে এত সহজে ছেড়ে দেবেন? দুজনের একে অপরের প্রতি কত ভালোবাসা সেটা কুহু জানে। ওরাই তো এতকাল জাহির করলো কত গর্ব করে কুহুর সামনে। আজ এখন ওদের এত ভালোবাসা ফুরিয়ে গেল। হয়তো শালিনী ভুল ছিল, এসব কিছু না কখনো ছিলই না, নিছক চোখের ভ্রম হবে হয়তো। কাব্যভাই কুহুর কখনোই হবার নয়, হবেনও না। কুহু নিজের ভাগ্যকে মেনেই তো নিয়েছে। কুহু বালিশ থেকে একবার মাথা তুলে সবাইকে দেখল। সবার ঘুম কতটা আরামের হচ্ছে। দীর্ঘশ্বাস এলে কুহুর ওর মনে এত সুখ আরাম কেন যে নেই। ঘুম আসছিল না।
আর মাঝরাতে ভীষণ অস্থির লাগছিল, তাই কুহু আলগোছে চুপিসারে উঠে পড়ল বিছানা থেকে। ওনা মাথায় নিয়ে একটা চাদর ভালো করে গায়ে জড়িয়ে আলগোছে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। একা একা হাঁটতে হাঁটতে একসময় এসে দাঁড়ালো হাওর পাড়ে। এই জায়গাটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। হাওরের পানি, ঢেউয়ের শব্দ, সবটা নিঝুম রাতে মিষ্টি এক ভায়োলিনের মতো শোনাচ্ছিল। কুহু স্বস্তির একটা শ্বাস টানলো। তারপর পাড়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পানির দিকে। পানির ঢেউ, শব্দ সবকিছু দেখছিল ও। হঠাৎ মাথা খেলে গেল একটা ঘটনা। কাব্য ভাইকে নিয়ে কুহুর ভীষণ মিষ্টি একটা মুহূর্ত। কুহু সাঁতার জানে না। ছোটবেলায় কাব্য ভাই কুহুকে দাদাবাড়ির পুকুরে ফেলে দিয়েছিলেন ইচ্ছে করে, যেন কুহু সাঁতরে পাড়ে আসতে পারে। কুহু তো আসতে পারেনি সেদিন সাঁতার দিয়ে, তবে পানি খেয়েছিল প্রচুর। কাব্য ভাই সেদিন কুহুকে পুকুর থেকে টেনে তুললেও কুহু মারাত্মক রাগে দুঃখে কাব্যের সাথে কথা বলেনি একটা দিন। পরে অবশ্য কাব্য ভাই কুহুর রাগ ভাঙাতে কুহুর পছন্দের আইসক্রিম পার্লারে নিয়ে আইসক্রিম খাইয়েছিলেন। ছোট কুহুর রাগ সেবার সামান্য 100 টাকার আইসক্রিমে ভেঙে গেলেও আজকাল কুহু বড় হওয়াতে রাগ আর ওভাবে ভাঙে না। কুহু হঠাৎ এই ঘটনা মনে পড়াতে মাথা নিচু করে হেসে ফেলল। পর মুহূর্তে মনটা আবার খারাপ হয়ে গেল। ফের তাকিয়ে রইল চুপচাপ পানির দিকে। এখন এই সময়ে তুমি এখানে কুহুম? সিয়াম কুহুর পাশে এসে দাঁড়িয়েছে। ওর গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট। সেটার পকেটে হাত ঢুকিয়ে কুহুর দিকে চেয়ে আছে উৎসাহ নিয়ে ভীষণ। কুহু ঘাড় ঘুরিয়ে একবার সিয়ামকে দেখল। তারপর স্বভাববশত সিয়ামের গায়ের থেকে একটু সরে দাঁড়িয়ে পানির দিকে চেয়ে লম্বা লম্বা শ্বাস টেনে জবাবে বলল। রুমে দম বন্ধ লাগছিল। সিয়াম কিছু বলল না। ওরা দুজনেই চেয়ে থাকলো পানির দিকে। আজ সকালে ভীষণ বড় একটা থালার ন্যায় চাঁদ উঠেছে। চাঁদের আলো বরাবর এসে গড়িয়ে পড়েছে কুহুর গোলগাল সরল মুখটার দিকে। সিয়াম পানি থেকে চোখ সরিয়ে চেয়ে দেখতে লাগলো কুহুর চাঁদের আলোয় মাখামাখি মুখটা। সিয়ামের মাঝে মধ্যে আফসোস হয়, এই কাব্য আসলে একটা ছাগল, না হলে কেউ এই মেয়েকে রিজেক্ট করতে পারে? অথচ সিয়ামের সবসময় মন চাই কুহুকে নিয়ে দুনিয়া এফোর ওফোর করে ফেলতে। কুহু চাদরটা দুহাতে গায়ের সঙ্গে মিশিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। সিয়ামি হঠাৎ নিজে থেকে কথা তুলল। কুহু, কুহুর নিষ্প্রাণ জবাব, তুমি কাব্যকে ভালোবাসো তাই না? সিয়ামের সোজা সংকোচ বিহীন প্রশ্ন। কুহু অবাক হলো না। ও শুধু লম্বা একটা শ্বাস টেনে হাওরের পাড়ের বিশুদ্ধ বাতাস নিজের মধ্যে টেনে নিয়ে চোখটা বুঝিয়ে রেখে অত্যন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল, তাম, ভালোবাসতাম। এখন বাসনা আর? সিয়াম আগ্রহ নিয়ে জবাবে চাইল স্পষ্ট করে যেন। কুহু সিয়ামের দিকে তাকালো, সামান্য হাসল স্রেফ। কি মনে হয় বাসি ভালো? সিয়াম ভ্রু কুচকালো, হয়তো ওর মনে সন্দেহ ঢুকছে। কুহু ওর শুকিয়ে যাওয়া মুখটা দেখে হেসে ফেলল। জবাবে আবার আকাশের দিকে চেয়ে একটা ঢোক গিলে ম্লান গলায় বলল, আমি কাউকে বহুদিন ধরে ভালোবাসি না সিয়াম। আই ডোন্ট বিলিভ ইন লাভ এনিমোর। সিয়াম হাসলো খানিক। বাট আমি তো জানতাম যে তোমার কাছে লাভ ব্যাপারটা ভীষণ ম্যাটার করে। ওই উপন্যাস ধরনের ভালোবাসায় তুমি বিলিভ করতে। কুহু আবারও হাসলো, এবার ম্যাচোর একটা 30 বছরের পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ নারীর ন্যায় জবাবে পানির দিকে চেয়ে বলল, আগে বোকা ছিলাম তো, তাই বিশ্বাস করতাম এসব উপন্যাস ধরনের ভালোবাসা। এখন আর করি না, সিম্পল। কুহু থামলো। তারপর জবাবে শুকনো হেসে ফের বলল, আমাদের মতো কুহুদের জীবনে উপন্যাস ধরনের নায়করা ভাগ্যে থাকে না সিয়াম। সিয়াম এই কথা শুনে মাথা ঘুরিয়ে কুহুর দিকে তাকিয়ে ফেলল। ওর বুকের ওপর থেকে এক বোঝা যেন সরে গেল হঠাৎ। তারপর চাঁদের আলোয় মেঘে থাকা কুহুর দিকে চেয়ে ভীষণ স্বস্তি নিয়ে বলল, ইমাজিন যদি কোনোদিন কাব্য এসে বলে সেও তোমায় ভালোবাসে, কি করবে? কুহু সিয়ামের দিকে হঠাৎ তাকালো। সিয়াম তখনই প্রশ্নের ইশারায় ভ্রু উচালো। কুহু তাকিয়ে রইল সিয়ামের দিকে। পরপর একটা দীর্ঘশ্বাস ফেলে আলগোছে চোরের ন্যায় চোখ সরিয়ে নিল। নিজের গায়ে চাদরটা আরো শক্ত করে খামচে ধরে জোরে একটা শ্বাস ফেলে নির্বিকার কণ্ঠে উত্তর দিল, অসম্ভব জিনিস নিয়ে আমি আগে থেকে ভাবি না সিয়াম। আর তুমি যার ভয় পাচ্ছ সে এখন আমার থেকে অনেক অনেক দূরে। আলোকবর্ষ বোঝো, তার থেকেও অনেক দূরে। সিয়াম আবারও নাছোড় বান্দার ন্যায় বলল, যদি বলে শুধু কল্পনা করো, কি করবে তুমি? কুহু জবাবে মাথাটা হালকা কাত করলো। একটা পাথর মাটি থেকে উঠিয়ে সেটা হাওরের পানিতে ছুঁড়ে বলল, এভাবে ছুঁড়ে ফেলবো। বলে হালকা হেসে কুহু সিয়ামের দিকে তাকালো। সিয়াম দেখলো কুহুর ওই হাসির পেছনে ওর চোখ টলমল করছে। চোখের ভাষা ভিন্ন।
একটা চাপা কষ্ট কুহুকে গুমড়ে মারছে হয়তো এখনো। কুহু ততক্ষণে চোখ সরিয়ে ঢোক গিলে আবারও পানির দিকে তাকিয়ে রইল। অবশ্য সিয়াম তাকিয়ে থাকে তখনও কুহুর দিকে। চাঁদের আলো কুহুর মুখের উপর পড়ছে। কুহুর গোলগাল মুখটা বেশ সুন্দর দেখাচ্ছে তাতে। সিয়াম এক দৃষ্টিতে চেয়ে হঠাৎ বলে উঠল। আমি তোমাকে সত্যি ভালোবাসি কুহু। কুহু অবাক হয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়ামের চোখ মুখ ভীষণ সিরিয়াস। ও আবারও বলা শুরু করলো। আমি জানি না তুমি কি ভাবছো আমার ব্যাপারে। কুহু, আমাকে নিরাশ করো না কোনো দিন। তুমি তো জানো ব্রোকেন হার্টের যন্ত্রণা কেমন। আমাকে আমাকে ওই ফেজটা পার করতে দিও না প্লিজ। আমি ভয় পাচ্ছি কুহু। কাব্য কাব্য তোমার কাছে ফিরে এলে আমাকে ছেড়ে দিবে। আমি জানি আমি তোমার একটা অপশন, তবুও। কুহু ছোট একটা শ্বাস ফেলে সিয়ামের দিকে তাকালো। দুজনের চোখে চোখ মিলল। কুহুর বোধটা হঠাৎ উপচে এলো যেন। সিয়ামের চোখে সেই প্রেম নেই যা কুহু কাব্যের চোখে দেখত। একমাত্র কাব্য ভাইয়ের হৌরের চোখ দুটো কুহুকে মেরে ফেলতে পারত, খুন করে ফেলতে পারত অনায়াসেই। সিয়ামের চোখ ওটা পারবে না কখনোই। কুহু তবুও সামান্য হেসে বলল। মনে থাকবে। বলে ওরা দুজন আবার পানির দিকে তাকালো। অনেকক্ষণ দুজনের মধ্যে নীরবতা ছিল। কেউই কথা বলল না। হয়তোবা বলার কিছু নেই আর, কারণ ওরা দুজনেই জানে ওদের মনে কি চলছে। সিয়ামি তাই আবার বলল। বারবিকিউ পার্টি হবে বোধহয়, যাওয়া উচিত আমাদের। বৃষ্টিতে এখানের মাটি পিচ্ছিল হয়ে গেছে, পরে টরে গেলে সর্বনাশ। আমি সাঁতার পারি না। কুহু জবাবে বলল। তুমি এগো, আমি আসছি। সিয়াম আগে আগেই মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখে শুনে এগোলো। লোহার হাতে ফোন নেই, অন্ধকারে ভালো করে সবটা দেখতেও পারছে না। তাই কোনো রকমে হাতড়ে হাতড়ে পা ফেলতে ফেলতে কুহু এগোতে যাবে। হঠাৎ কুহুর চাদরের এক কোণা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। তাতেই আচমকা পা আটকে গেল। মাটি পিচ্ছিল থাকায় কুহু সামলাতে পারল না আচমকা এই আক্রমণ। পিচ্ছিল মাটিতে গড়াগড়ি খেতে খেতে ছিটকে পড়ল পাশের হাওরে। সাথে সাথেই হাওরের পানি চলকে ওঠে। এক আর্ত চিৎকার দিয়ে উঠল কুহু। কুহুও সাঁতার পারে না। পানিতে সাঁতার কাটার আপ্রাণ চেষ্টা করতে করতে কুহুর গগন বিদারী চিৎকার শুনে সিয়াম চমকে পেছনে ফিরে তাকালো। কুহু এই পানিতে হাবুডুবু খেতে খেতে সিয়ামকে ডাকছে সাহায্যের জন্য। সিয়াম, বাঁচাও। আমি আমি সাঁতার পারি না। পানি। কুহু হাবুডুবু খেতে খেতে সিয়ামকে পাগলের মতো ডাকার চেষ্টা করে যাচ্ছে। অথচ সিয়াম নিজেই দিশেহারা, কারণ ও নিজেও তো সাঁতার পারে না। সিয়াম কুহুর দিকে এগিয়ে এলো দ্রুত। ভীষণ ভয় কণ্ঠে বলল। ওয়েট, 1 মিনিট। আমি তুলছি তোমাকে কুহু, জাস্ট ওয়েট। বলেই এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। বারবার বলে যাচ্ছে শুধু। একটু ওয়েট কুহু, আমি হেল্প করছি, একটু ওয়েট। বলে আশেপাশে ডাল খুঁজতে লাগলো। কুহুর ওজন বইতে পারে এমন মোটা ডাল এখানে নেই। সিএম এবার হতাশ হয়ে যায়, ভয়ে মাথার চুল খামছে, দৌড়ে অন্যদিকে চলে গেল ডাল খুঁজতে। ওদিকে পানির সাথে লড়তে লড়তে কুহুর কাহিল শরীরটা প্রায় ছেড়ে দিয়েছে। সিয়াম আশেপাশে কিছু না পেয়ে এবার দৌড়ে গেল অন্য পাশে। কাব্য সামনেই ছিল। ও কয়লা পুড়িয়ে বারবিকিউ বানাচ্ছিল। সিয়াম ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে ওর সামনে দাঁড়ালো। কাব্য ওকে দেখে তাকালো। সিয়াম হাঁপাতে হাঁপাতে পাগলের মতো বলল। কুহু কুহু, পানিতে পড়ে গেছে। কাব্য শুরুতে হা করে স্রেফ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সিয়ামের দিকে। কাব্য তখনই শুনতে পেল হাওরের থেকে ভেসে আসা কুহুর আর্ত চিৎকার। পর মুহূর্তে কাব্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। হাত থেকে উত্তপ্ত কয়লা ছিটকে পড়ে গেল ওর পায়ের ওপর। কাব্যের পা সাথে সাথেই ফেটে পুড়ে গেল অনেকাংশে। ও সেটা দেখেও লোনা একবারে জন্যেও। সব কিছু ছেড়ে ছুড়ে এক দৌড়ে উন্মাদের মতো ছুটে গেল হাওরের দিকে, যেখানে ওর কলিজা ওর সমস্ত সত্তা হারিয়ে যেতে বসেছে। হাওর পার থেকে কুহুকে এখন আর দেখা যাচ্ছে না। কাব্য আর ভাবল না দুবার। জ্যাকেটটা খুলে পাড়ে ছুঁড়ে ফেলেও লাফ দিল হাওরের পানিতে। হাওরের পাড়ে সিয়াম মোবাইলের টর্চ জ্বালিয়ে মারাত্মক ভয় নিয়ে চেয়ে আছে। কাব্য বারবার সাঁতরে ডুব দিয়ে দিয়ে খুঁজছে কুহুকে। কোথাও হদিস নেই কুহুর। কাব্য উঠল পানি থেকে, শ্বাস ফুরিয়ে আসছে ওর। ও জোরে জোরে শ্বাস ফেলে আবার ডুব দিল। এভাবেই বারবার ডুব দিচ্ছে। কাব্য পাগল হয়ে গেছে একদম। ও কুহুকে ডাকা শুরু করেছে এবার। পাগলের মতো গলা ফাটিয়ে ডাকছে কাব্য। কুহু! তারপর আবার ডাব দিল। কাব্যের চোখে চাঁদের আলোতে সিএম স্পষ্ট একটা ব্যাপার লক্ষ্য করলো। কাব্যের ওই হুড়ের চোখ টলমল করছে। কাব্য পানির উপরে যখন উঠেছে ওর শার্টের হাতা দিয়ে বারবার ওর চোখ মুছছে। তারপর ভাঙা ভাঙা স্বরে কান্না মাখা গলায় কুহুকে ডাকলো। কই চলে গেলি তুই কুহু? কাব্য কাব্য কুহুকে হারিয়ে ফেলবে আজ। তারপর
কাব্যের জীবনে আর কেউই থাকবে না। এটা এটা সম্ভব না। কুহুর থাকতে হবে। সম্ভব হলে কাব্য জোর করবে। আর যদি কিছু হয়ে যায় কুহুর, আটকে ওঠে কাব্য। জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকে কাব্য, খোদা যেন তাকে তার কুহুকে ফিরিয়ে দিয়ে তার শোধরান। কাব্য যখন দিশেহারা হয়ে প্রায় কেঁদেই দেবে, হঠাৎ কুহুর হাতে একটা এসে কাব্যের পা জড়িয়ে ধরল। সাথে সাথে কাব্য চমকে উঠে অস্ফুটে বলে ওঠে, কুহু